প্যান্ডামিক সিচুয়েশনের এই বৈরী অবস্থায় ট্রাভেল ইনফরমেশন, ফ্লাইট, এন্ট্রি রেস্ট্রিকশনস, ভিসা ইনফরমেশন, ইমিগ্রেশন রিলেটেড যাবতীয় তথ্য নিয়ে আমরা বরাবরই আপনাদেরকে আপডেট রেখে আসছি। আজ তেমনই একটি ধারাবাহিক অবস্থান। আজ কথা বলবো ইউএসএ B3 ভিসা নিয়ে। B3 ভিসাটি কি, কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এ থেকে কারা বেনিফিটেড হবে, এ নিয়ে বিস্তারিত বলবো। কিন্তু তার আগে একটি বিষয় আপনাদেরকে সুনিশ্চিত করতে চাই। এই মুহূর্তে আমাদের ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে B3 ভিসা নিয়ে গুগল সার্চ কিংবা কোনো ধরনের ওয়েব ইঞ্জিনের মাধ্যমে যদি আপনারা সার্চ করেন তাহলে এমন কোনো তথ্য পাবেন না, কারণ আমরা কথা বলছি একটি প্রস্তাবিত বিল নিয়ে, যেটি এখনো আইন আকারে পাশ হয়নি এবং ইউএসএর ইমিগ্রেশন রিলেটেড কোনো অফিসিয়াল ওয়েবসাইটে এমন কোনো তথ্য এখনো আপলোড হয়নি। 13 মে টেম্পোরারি ফ্যামিলি ভিজিটিং অ্যাক্ট নামে একটি বিল উত্থাপিত হয়। সেই উত্থাপিত বিলটি কি, কারা এখানে বেনিফিশিয়ারি, কেন আজকে কথা বলছি? তারা বেনিফিশিয়ারি যাদের ইউএসএ রিলেটিভস থাকেন, তারা চাইলে এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করে, অর্থাৎ বিলটি আইনে পাশ হওয়ার পর অ্যাপ্লিকেশন করে অলমোস্ট 99% ভিসা অ্যাসুরেন্সের সাথে অ্যাপ্লিকেশনটি করতে পারেন এবং তারা ভিজিট করতে পারেন। যদিও আপনাদের কোনো দেশে সেই ক্ষেত্রে ট্রাভেল করার অভিজ্ঞতা থাকার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যে প্রশ্নটি আপনারা সবসময় করেন যে আমি সাদা পাসপোর্টে কি ইউএসএ মুভ করতে পারবো, তাদের জন্য এই অপশনটি অবশ্যই করতে পারবেন। সেক্ষেত্রে উত্থাপিত বিলটি কি? এই বিলের মাধ্যমে ফ্যামিলি রিইউনিয়নকে সবার আগে প্রায়োরিটি দেওয়া হয়েছে। তার আগে ফ্যামিলি ভিজিট করতে গিয়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যখন ইউএসএ মুভ করেছেন কেউ, তারা আসলে জেনারেল ভিজিট ভিসার আওতায়, যেখানে B1, B2 ক্যাটাগরি আছে, সেই ভিসার থেকে যে কোনো একটি ভিসা তাদের প্রফেশন থেকে, তাদের প্রফেশনের উপর ভিত্তি করে তারা গিয়েছেন এবং ফ্যামিলি ভিজিট করেছেন। অর্থাৎ এই সম্পর্কিত আলাদা কোনো ধরনের ভিসা ক্যাটাগরি ছিল না। এ বিষয়ে একটু ইউরোপের দিকে আসতে হয়। যখন আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনে পুরো ভিসা প্রসেসিং প্রক্রিয়া বন্ধ থাকা অবস্থায়ও দেখেছি এমার্জেন্সি ভিত্তিক কিছু ক্যাটাগরি ওপেন আছে। সেই এমার্জেন্সি ভিত্তিক বিষয়গুলো কি ছিল? তার মাঝে হেলথ ইস্যু ছিল, তার মাঝে ফ্যামিলি রিইউনিয়ন ছিল। তাহলে বোঝা যেতেই পারে যে ফ্যামিলি রিইউনিয়ন শব্দটি পুরো বিশ্বের জন্য কতটা ইম্পর্টেন্ট। বোধ করি এই উত্থাপিত বিলের মাধ্যমে ইউএস গভর্নমেন্টও এই বিষয়টিকে একটু পজিটিভ দৃষ্টিতে দেখছে। শুধু তাই নয়, সেই ইম্পর্টেন্সই উপলব্ধি করে নতুন করে বিল উত্থাপন করা হয়েছে। একটু সময়ের ব্যাপার, সেটি কখন বিল পাস হবে এবং আইন আকারে পাস হবে, এক্সাক্ট রুলস এন্ড রেগুলেশনস গুলো কি হবে, কিন্তু উত্থাপিত বা প্রস্তাবিত যে বিলটি, সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো। সেই B3 ভিসার মাধ্যমে ইউএসএ কেউ যদি থাকে, তার রিলেটিভসরা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অ্যাপ্লাই করে ভিজিট ভিসা নিয়ে সেখানে যেতে পারবে। সঙ্গত কারণে B1, B2 ক্যাটাগরির মাধ্যমে যখন অ্যাপ্লিকেশন তার আগে করেছে ফ্যামিলি ভিজিট করতে গিয়েও, যেমন B1 ভিসাটি কি, বাংলাদেশে যেটি প্রচলিত আছে, বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসরা যেটির মাধ্যমে ইউএসএ ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করেন, সেটি B1 ভিসা, সেটি বিজনেস ক্যাটাগরিতে আছে। B2 ক্যাটাগরিটি কি? B2 ক্যাটাগরিতে আছে ট্যুরিস্ট ভিসা এবং আদার্স অন্যান্য ক্যাটাগরি, যত রকমের ভিজিট আছে সমস্ত ক্যাটাগরি এর মাঝে পড়ছে। এর মাঝে ফ্যামিলি রিইউনিয়নও পড়ছে। সঙ্গত কারণে সেই সময় ভিসা সাবমিশন বা এখনো অ্যাপ্লিকেশন করার সাথে সাথে এটি প্রমাণ করা যথেষ্ট দুরূহ যে আমরা সেখানে গিয়ে থাকবো না, আমরা সেখান থেকে ব্যাক করবো না, সেখানে গিয়ে সেখানকার গভর্নমেন্টের বার্ডেন হব না, সেই বিষয়টি প্রমাণ করাটা প্রায় দুরূহ এবং যার ফলশ্রুতিতে 90 to 95% ভিসা রিজেকশনের পরিমাণ দেখা যায়। কিন্তু এই ভিসাটি যখন আইন আকারে প্রকাশিত হবে, তাতে করে আমরা কেন বলতে পারছি যে এটি প্রায় 99% ভিসা হওয়ার সম্ভাবনা বা চান্স সেখানে থেকে যায়? কেন থাকছে? সেখানে পুরো বিষয়টি একটু বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ইমিগ্রেশন ভিসাগুলো যেভাবে হয়ে আসছে, ঠিক তারই একটি প্রবাহমান ধারাকে অব্যাহত রেখে এই প্রসিডিউরটি হবে বলে মনে করা হচ্ছে। যেমন অ্যাফিডেভিট অফ স্পন্সরশিপের কথা বলা হয়েছে। তাতে করে অ্যাফিডেভিট অফ স্পন্সরশিপটি কে করবেন? একজন পিটিশন করবেন, তার রিলেটিভসকে উনি ইউএসএ নিয়ে আসতে চাচ্ছেন এই মর্মে, তার ভরণ পোষণ করবেন এই মর্মে, এবং তার রেসপন্সিবিলিটি, আইনত যে রেসপন্সিবিলিটি, সেটি উনি ইউএস গভর্নমেন্টের কাছে দায়বদ্ধ। সঙ্গত কারণে একজন রিলেটিভসের জন্য উনি নিশ্চয়ই তার অবস্থান নষ্ট করবেন না।
অর্থাৎ সেখানকার সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার তারাই কেবলমাত্র এই অ্যাপ্লিকেশনটি করে তাদের রিলেটিভসদেরকে নিয়ে যেতে পারবেন। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট এক্ষেত্রে রেসপন্সিবল কাকে করছেন, অর্থাৎ সেই রেসপন্সিবিলিটি সম্পূর্ণভাবে তার পিটিশনারের ঘাড়ে তুলে দিচ্ছেন। সেই ক্ষেত্রে উনি সেফ জোনে থাকছেন, কারণ পাবলিক চার্জের ব্যাপারে যখন ইউএস গভর্নমেন্ট বরাবরই ভেবে আসছেন একজন ট্যুরিস্ট এসে কেন তার বার্ডেন হবে, সঙ্গত কারণে তার ফ্যামিলি পার্সন চাইবে না, গভর্নমেন্টেরও এটি মাথা ব্যথা নয়, কারণ গভর্নমেন্টও যদি এটি মাথা ব্যথা নয়, পাশাপাশি যদি পিটিশন করে থাকেন, যদি উনি এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেন্টস যদি এর অন্যথা করে থাকেন, অর্থাৎ সেই অ্যাফিডেভিট অফ স্পন্সরশিপের অন্যথা করে থাকেন, তাহলে উনি দায়বদ্ধ সেই গভর্নমেন্টের কাছে। বর্তমান বিশ্বে এই মুহূর্তে সবকটি দেশ ট্রাভেলারদেরকে উৎসাহিত করছে, প্রতিটি রুলস অ্যান্ড প্রসিডিওর থেকে তাই স্পষ্ট। ভিউয়ার্স, আমাদের যারা রেগুলার ভিউয়ার্স হিসেবে আছেন, ভিজিটর ভিসার জন্য যে ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড আমরা বিষয়গুলো বিভিন্ন সময় আপলোড করে আসছি, তার মধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে রিইউনিয়ন নিয়ে, ফ্যামিলি রিইউনিয়ন কিংবা অ্যাফিডেভিট অফ স্পন্সরশিপ নিয়ে অলরেডি আগে থেকেই ইউরোপে এটি প্রচলিত আছে। শুধু তাই না, এখানে আরও একটি বিষয় দেখার আছে, সেটি হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স, অর্থাৎ মেডিকেল ইন্স্যুরেন্স করতে হবে নতুন করে, যেটি পূর্ববর্তী কোনো টেম্পোরারি ভিজিট ভিসা ইউএসের সেক্ষেত্রে কোনো ধরনের ট্রাভেল ইন্স্যুরেন্স বা মেডিকেল ইন্স্যুরেন্স কিন্তু দেখাতে হয়নি, যেটি আমরা দেখি সেনজেন সহ ইউরোপের সমস্ত জায়গায় কিন্তু প্রায় সবকটি দেশে ইউকে বাদ দিয়ে ট্রাভেল ইন্স্যুরেন্স দেখাতে হয়। আমরা আরেকটি জিনিস দেখতে পাই যেখানের মাঝে স্পন্সরশিপ, অ্যাফিডেভিট অফ স্পন্সরশিপ, সেটি ইউএসএ ইমিগ্রেন্টদের ক্ষেত্রে এটি প্রচলিত ছিল, কিন্তু এখন ভিজিট ভিসা এসে, অর্থাৎ ফ্যামিলি ভিজিটিং অ্যাক্টের ক্ষেত্রে এসেও সেই প্রস্তাবিত বিলে এটি দেখা যায়। তাহলে সঙ্গত কারণে কেউ কারোর কাছে কেউ কাউকে অ্যাভয়েড করতে পারবে না, অর্থাৎ পিটিশন দায়বদ্ধ ক্যান্ডিডেটকে নেওয়ার জন্য, আর আপনি এখানে বেনিফিশিয়ারি এই হিসেবে, অর্থাৎ আমি যদি বাংলাদেশে অ্যাপ্লিকেন্টসদেরকে নিয়ে কথা বলি, আপনি বিশ্বের কোথাও না গিয়ে অন্তত এটুকু বলতে পারবেন আমি ইউএসএ ঘুরে আসছি, অর্থাৎ সাদা পাসপোর্টে, ব্ল্যাঙ্ক পাসপোর্টে আপনি ঘুরে আসতে পারেন। তাহলে এখানে দেখা গেল দুজনের স্বার্থই রক্ষিত হলো, বোথ পার্টি এখানে বেনিফিশিয়ারি। ইভেন ভিসা চান্সেসটি কি করে আসবে, কারণ যেই শর্তটি জুড়ে দেওয়া হয়েছে, যেখানের মাঝে অ্যাফিডেভিট অফ স্পন্সর, সঙ্গত কারণে আপনিও চাইবেন না আপনার যিনি পিটিশনার, আপনার কারণে উনি যেন সমস্যায় না পড়েন। তাহলে আপনার নিশ্চিত, প্রায় নিশ্চিত একটি ভিসা অর্থাৎ ট্যুর ইউএসএ হয়ে গেল এই ভিসাটি আইন আকারে যখন আসবে। দ্বিতীয় যেটি, 120 দিনের বেশি সেখানে থাকতে পারবে না। সাধারণ টেম্পোরারি ভিজিট ভিসা অর্থাৎ B1 B2 ক্যাটাগরিতে আমরা যেটি দেখতে পাই 180 দিনের অধিক সময় থাকা যাচ্ছে না, কিন্তু এটিতে 120 দিন, এবং এটি আলোচনা সাপেক্ষে হতে পারে, এটি 90 ডেজও হতে পারে। এক্স্যাক্টলি এই ইনফরমেশনটি এই মুহূর্তে 90 ডেজ ওর 120 ডেজ এটা কিন্তু বলা যাচ্ছে না। হ্যাঁ, প্রস্তাবিত কথা নিয়ে আমরা কথা বলছি, সেই জন্য বিষয়টি এভাবেই দেখতে হবে। ট্রাভেল ইন্স্যুরেন্স বা মেডিকেল ইন্স্যুরেন্সের বিষয়টি তো থাকছে, তবে এই ক্ষেত্রে আমরা একটু দেখে নেব অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে বেনিফিশিয়ারি কারা, মানে রিলেটিভস এতক্ষণ থেকে বলছিলাম, সেই রিলেটিভসগুলো কারা কারা এই রিলেটিভসের আওতায় পড়ছে। প্রথমেই দেখব প্যারেন্টস, অর্থাৎ বাবা মা ইনভাইটেড হয়ে যেতে পারছেন। এক্ষেত্রে বলে নেওয়া ভালো, ইউএসএ যারা আছেন অনেকে ইমিগ্রেশন করে আসছেন, ইমিগ্রেশন পিটিশনার আপনার জন্য 8, 9, 10, 12, 13 বছর পর্যন্ত ওয়েট করছেন কিন্তু যেতে পারছেন না। সাধারণত অ্যাপ্লিকেশন করলে পরেও অনেক ক্ষেত্রে রিজেকশনের পরিমাণটি দেখা যায়, সেই ক্ষেত্রে এটি অনেক ফাস্টার হবে বলে মনে করা যেতে পারে। সঙ্গত কারণে এই ভিসাটি সত্যি বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসের জন্য এই প্যান্ডামিক সিচুয়েশনের ভয়াবহ বৈরী পরিস্থিতিতেও আশীর্বাদ স্বরূপ। ইকোনমি ডিস্টার্ব করতে ওনারা বেনিফিশিয়ারি হচ্ছেন, আপনি একটু ভিজিট করতে গিয়ে, ফ্যামিলিকে দেখতে গিয়ে আপনিও কিন্তু বেনিফিটেড হচ্ছেন। সো এই ক্ষেত্রে নয় কি এটি সকলের জন্যই আশীর্বাদ স্বরূপ। আমরা প্যারেন্টসের কথা বলেছি, দ্বিতীয়ত স্পাউস, হাজব্যান্ড ওয়াইফ, সিবিলিং, ভাই বোন, চিলড্রেন, অর্থাৎ 21 যারা অফার করে আছেন, যাদের অনেকে আছে যে ইমিগ্রেন্ট হয়ে সে দেশে চলে গিয়েছেন, তার বড় সন্তানটি বয়সের কারণে যেতে পারেননি, তাকে নিয়ে যাওয়ার জন্য সেটি একটি অপশন হতে পারে। তারপরে গ্র্যান্ডচাইল্ড, গ্র্যান্ড প্যারেন্ট, আঙ্কেল আন্টি কারা পড়ছে, চাচা খালু, খালা খালু, চাচা চাচি, মামা মামি, এরা সবাই কিন্তু পড়ছে। এগুলো আসলে B1 B2 ক্যাটাগরির আওতায় যখন অ্যাপ্লিকেশন করেছেন সেই ক্ষেত্রে
প্রায় ইগনোর করেই ভিসাগুলো প্রসেস করা হতো বলে মনে করা যেতে পারে, কারণ সেগুলোকে সেইভাবে ইম্পর্টেন্সই দেওয়া হতো না। কেননা সেখানকার পিটিশনার্স বা যারা সেখানে যাদেরকে ফ্যামিলি ডকুমেন্টস দিয়ে, যাদের ফ্যামিলি ডকুমেন্টস সাবমিট করে আপনারা যেতে চাচ্ছিলেন এতদিন, তাদেরকে সেই রকমভাবে আইনত যেহেতু তারা রেসপন্সিবল নয়, তাহলে সেই ডকুমেন্টসগুলোকে সেইভাবে প্রায়োরিটি দেওয়া হতো না। কিন্তু এই মুহূর্তে অ্যাফিডেভিট অফ স্পন্সরশিপের আওতায় এনে এটি লিগালি আপনার পিটিশনার আপনার সমস্ত তথ্য দিতে বা তার রেসপন্সিবিলিটি নিতে বাধ্য। সঙ্গত কারণে এটির চান্সেসটি বেশি। নেক্সট আসছে সিভিলিং, যেটি ভাই বোন বললাম, চিলড্রেনের কথা বললাম, এবং ভাগ্নি, এর মাঝে কিন্তু ভাগ্নে পড়ছে, ভাতিজা এরাও কিন্তু পড়ছে। তো সঙ্গত কারণে এটি বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসদের জন্য, আর বাংলাদেশের মতো কান্ট্রিতে, অন্যান্য দেশের কথা আমরা বাদই দিলাম, বাংলাদেশের মতো কান্ট্রিতে ফ্যামিলির বিষয়টি অনেক খুব ক্লোজলি দেখা হয়, এবং এ নিয়ে প্রসেসিং করা অবস্থায় আমরা অনেক মনোমালিন্য লক্ষ্য করেছি। তাদের রিলেটিভসদের উপরে, নিজের বোনদের উপরে খুব রাগ করেছে, নিজের ভাই বোনদের উপরে। সো সঙ্গত কারণে এই অপশনটি থাকার ফলে আপনারা চাইলেই খুব ফার্স্টের, কারণ ইমিগ্রেশন প্রসিডিউরটি কেন দেরি হচ্ছে সেটি অনেক সময় মনোমালিন্য এই জন্য হয়েছে যে ওনারা মনে হয় এটির ব্যাপারে খেয়াল রাখেননি। কিন্তু এই ভিসাটিতে, অর্থাৎ ফ্যামিলি ভিজিটিং অ্যাক্টের আওতায় যে B3 ভিসাটি আসতে চলেছে, সেটিতে এই ধরনের কিছু বলার কোনো সুযোগ থাকছে না, কারণ বিষয়টি খুব তাড়াতাড়ি হচ্ছে। এবার আমরা আসবো কি পারপাসে আপনি ফ্যামিলি ভিজিট করতে পারবেন এই B3 আওতায়। সেটি হচ্ছে অকেশনাল, অর্থাৎ কোনো পার্টি, কোনো প্রোগ্রাম, বিয়ে, জন্মদিন, এই ধরনের কোনো প্রোগ্রামকে কেন্দ্র করে মুভ করতে পারেন, এবং সোশ্যালি আপনার কোনো ধরনের প্রোগ্রামে, এবং আদার্স যে কোনো রিজন দেখিয়ে ফ্যামিলিকে আপনি ভিজিট করতে যেতেই পারেন। এক্ষেত্রে আরও একটি বিষয় সংযোজন করতে হয়, যদি যিনি পিটিশনার উনি যদি ওনার ইনকাম যদি যথেষ্ট না হয়, সেক্ষেত্রে উনি দ্বিতীয় কোনো ব্যক্তির দ্বারস্থ হয়েও অ্যাফিডেভিট অফ স্পন্সরশিপ প্রোভাইড করতে পারেন। এক্ষেত্রে পূর্বোক্ত যে ফর্মটি, অর্থাৎ I-864, যেই ফর্মটি অলরেডি চালু আছে, সেই ফর্মটি হবে না নতুন কোনো ফর্ম আসবে, নাকি সেই ফর্মটির কোনো ধরনের কিছু চেঞ্জ হবে, এটি এই মুহূর্তে বলাটা প্রায় মুশকিল। যখনই এটি আইন হয়ে আসবে এবং এটি প্রযোজ্য হবে, সে নিয়ে যদি কোনো ধরনের পরিবর্ধন কিংবা পরিমার্জন হয়ে থাকে, সংযোজিত সেই বিষয়গুলো নিয়ে আবারও কথা বলবো নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।